অভিজ্ঞান ভট্টাচার্য। আর তোর সাথে কে কে আছে? আধ্যা মজুমদার আর ধৃতি ভট্টাচার্য। আচ্ছা, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2। স্কুলের নাম কি? সাউথ পয়েন্ট। আচ্ছা, এবার তোর প্রজেক্ট কি? My project is how to make a trash into treasure. Good afternoon, sir. Today I will show how to make fibers from water hyacinth. It's Bengali name is ওটা ঠিক আছে, কচুরি পানা. তুই তো প্রজেক্ট দেখ। People thought that water hyacinth was a trash and not for daily use. So today we will show how to make trash into treasure. So this is water hyacinth. We can directly dry them or put it in the machine. When we put it in the machine, it will round. And so the fiber comes here, and when the fiber will slide down, it starts to round. Then, if the fiber is wet, we can dry it, and it's ready to make. From this fiber, we can make this bag, tea posters, baskets, storage boxes, bags, trays, lampshade rugs, and many other things. Environment reduces plastic usage and offer reusable alternatives. Economy creates jobs especially for women in rural communities, turning low-value plants into high-value products. Water hyacinth fiber also has material in paper, biofuels, composite. Thank you. Please give a feedback. ওয়েলকাম স্যার, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমার নাম হচ্ছে অঙ্কিতা বাছাই, আমরা এই প্রজেক্টে রয়েছি। আমার নাম হচ্ছে অপর্ণা বারই। আমার নাম খুশি হালদার। আমার নাম তনুশ্রী ঘোষ। আমার নাম সুস্মিতা জানা। তো আমরা আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত যেই বজ্রগুলোকে মানে যে নোংরাগুলোকে ডাস্টবিনে ফেলে দিতাম সেগুলোকে আমরা আলাদা আলাদা করতাম না, আমরা একই ডাস্টবিনে ফেলে দিতাম। মানে আমরা পচনশীল অপচনশীল আলাদা করতাম না। তো তার ফলে কি হতো, সেটা কিন্তু রিসাইক্লিং হতো না, একটা জায়গায় গিয়ে জমা হতো। জমা হওয়ার পরে সেটা ধীরে ধীরে একটা দিন পরে গিয়ে একটা বিশাল পাহাড়ের মতো তৈরি হয়ে যেত। সেখান থেকে আমরা আর কিছু করতে পারতাম না। অনেক পরিমাণ তৈরি হয়ে গেলে ওটা রিসাইক্লিংও করা যাবে, আলাদাও করা যায় না। কিন্তু এখন আমরা তার জন্য কি করি, ড্রাই ওয়েস্ট আর ওয়েট ওয়েস্টকে আলাদা আলাদা ফেলি। আমরা বাড়িতে দুটো ডাস্টবিন ইউজ করি এখনকার দিনে, গ্রিন আর ব্লু। তো এখানে আমরা ড্রাই ওয়েস্ট আর ওয়েট ওয়েস্ট গুলো ফেলে সেইগুলো দিয়ে কি কি করতে পারি, মানে রিসাইক্লিং করে সেই ওয়েস্ট গুলো দিয়ে আমরা কি কি পরিবেশের জন্য করতে পারি, সেটাই আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে বুঝিয়েছি। এখানে আমরা ড্রাই ওয়েস্ট আর ওয়েট ওয়েস্টটাকে আলাদা আলাদা ডাস্টবিনে ফেলছি। আলাদা আলাদা ডাস্টবিনে ফেলার পরে সেটা আমাদের একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে একটা টানেলে এসে জমা হচ্ছে। সেইখানে জমা হওয়ার পরে এখানে একটা আলাদা আলাদা জমা হচ্ছে, যেখানে অপচনশীল এক জায়গায় জমা হচ্ছে, পচনশীল এক জায়গায় জমা হচ্ছে। সেটা আমাদের একটা ওয়েস্ট ক্রাশার হচ্ছে, এখানে দুটো ওয়েস্ট ক্রাশার হবে, যেখানে পচনশীল আলাদা ক্রাশ হবে, অপচনশীল আলাদা ক্রাশ হবে। এবার অপচনশীল যেটা ক্রাশ হচ্ছে সেটাকে আমরা ট্রাকের মাধ্যমে নিয়ে গিয়ে রোড তৈরির কাজে ব্যবহার করতে পারি। আর যেটা পচনশীল আছে সেটাকে আমরা নিয়ে আসবো গ্যাস প্ল্যান্টে। গ্যাস প্ল্যান্ট থেকে আমরা বায়োগ্যাস তৈরি করব। বায়োগ্যাস থেকে আমরা এখানে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, তাছাড়াও আমরা বাদবাকি জিনিসটা দিয়ে অর্গানিক ফার্টিলাইজার বা কম্পোস্ট সার হিসেবে কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আমাদের ড্রাই ওয়েস্ট আর ওয়েট ওয়েস্টের কাজ হয়ে গেল। এবার রয়েছে আমাদের ই ওয়েস্ট। ই ওয়েস্ট আমাদের কি কি, বাড়িতে যেরকম ইলেকট্রনিক ওয়েস্ট, টিভি রিমোট, ব্যাটারি, চার্জার, যে জিনিসগুলো ফেলে দিই সেগুলো আমরা দিনকে দিন কিন্তু ই ওয়েস্ট মানে ইলেকট্রনিক জিনিস কিনতেই থাকছি, নতুন নতুন জিনিস কিনতেই রয়েছে, আর সেগুলোকে আমরা ফেলেও দিচ্ছি, মানে পুরনো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। সেগুলোকে যদি আমরা রিসাইক্লিং না করি, ওগুলোও তো একটা দিন পরে গিয়ে অনেক একটা বিশাল আকার ধারণ করবে, অনেক পাহাড়ের মতন হয়ে যাবে। সেগুলোকে রিসাইক্লিং করার পদ্ধতি কি, আমাদের ই ওয়েস্টের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ধাতু, যেরকম লোহা, তামা, সেগুলোকে আমরা রিসাইক্লিং করে নতুন জিনিস তৈরি করতে পারি। তাছাড়া এখানে আমরা পাচ্ছি প্লাস্টিকও। প্লাস্টিক থেকে আমরা নতুন তৈরি করতে পারি বটল, চেয়ার, টেবিল, এইগুলো তৈরি করতে পারি। তো আমাদের আজকের প্রজেক্ট এটাই। আমার নাম হচ্ছে অলঙ্কার হালদার, আমি নবম শ্রেণীর ছাত্র। আমার স্কুলের অ্যাড্রেস হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে হাইড্রোলিকের প্রজেক্ট। আমার তিনটেই হাইড্রোলিকের প্রজেক্ট। প্রথম প্রজেক্টটা হচ্ছে আমাদের হাইড্রোলিকের প্রজেক্টের মধ্যে প্রথম প্রজেক্টটা হচ্ছে আমাদের হাইড্রোলিক লিফট। এই হাইড্রোলিক লিফটটা হচ্ছে নর্মালি গাড়িগুলোকে আমাদের পার্কিং স্লট যখন এখন ফ্লোরে হচ্ছে, সেই ফ্লোরে হওয়ার জন্য এটাকে এখন আমরা তুলছি, গাড়িগুলোকে ফ্লোরে তুলছি। সেই তোলার জন্য আমরা এখন এইটা ফোর্স দিচ্ছি। যখন এটা প্রেস করছি, এর সেকেন্ড ফ্লোরে চলে আসলো। এই সেকেন্ড ফ্লোরে আসার পরে আমরা এটাকে আবার ফোর্স দিলাম, আমরা থার্ড ফ্লোর চলে আসলো, ফোর্থ ফ্লোর চলে আসলো। এরকম ভাবে আমরা পার্কিং স্লট থেকে উপরে নিয়ে যেতে পারছি। তারপরে যখন উপরে কাজগুলো হয়ে যাচ্ছে, যখন আমরা নিয়ে যাবো আবার, তখন আমরা এটাকে আবার রিভার্স করে আমরা আবার এটা নিচে নিয়ে যেতে পারছি।
সিম্পলি আস্তে করে নিচে নিয়ে আসবে। আর এটার মেকানিজমটা হচ্ছে নিচ থেকে এটার ভিতরে একটা পাইপ যাচ্ছে, পাইপে ইঞ্জিন অয়েল বা মোবিল আছে। ওই মোবিলটা ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে ওতে ঘনত্বটা বেশি, ফলে পিস্টনের মাধ্যমে বেরিয়ে কম যাবে, এর জন্য মোবিলটাই ব্যবহার করা হচ্ছে। আর এই এখানে যে বলটা প্রয়োগ করছি, এই বলটা যতটুকু বল প্রয়োগ করছি, এই সাইডে ক্ষেত্রফল কম এবং এই সাইডে ক্ষেত্রফলটা যেহেতু বড় বা এরিয়াটা যেহেতু বড়, সেহেতু এখান থেকে আমাদের ফোর্সটাও বাড়ছে। ফলে আমরা নিজেদের হাত দিয়ে আমরা একটা গাড়িকে তুলতে পারছি, একটা গাড়িকে ফোর্স করে তুলতে পারছি। এই সেম বল প্রয়োগ, সেম মেকানিজমে আমরা তৈরি করেছি হাইড্রোলিক ব্রেক। এই হাইড্রোলিক ব্রেকটা আমাদের সেম মেকানিজম। সাধারণত যখন আমাদের খুবই ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্টের মুহূর্তে, আমরা যখন মানে একদম ডিফিকাল্ট মুহূর্ত, যখন আমাদের অ্যাক্সিডেন্ট হবে ভাব, খুবই একটা টান উত্তেজনা, তখন আমাদের চাকাটা যখন ঘুরে যায় হুইলের গাড়ি, তখন এমার্জেন্সি সিচুয়েশন আমরা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করতেই পারি। এই ব্রেকটার ফলে আমাদের সবচেয়ে বড় উপকারিতা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই ব্রেকে গাড়ির ব্রেক ফেলিয়ার হওয়ার কারণ চান্সটা খুবই কম। আর এই ব্রেক ফেলিয়ারটাই তো মেন একটা সমস্যা গাড়ি। এই ব্রেক ফেলিয়ারের জন্যই গাড়ির আচ্ছা ভালো গাড়ির অ্যাক্সিডেন্ট গুলো ব্রেক ফেলিয়ারের কারণেই হয়। আর এই ব্রেক ফেলিয়ারটা যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্টের কথা কমে যাবে। আর অ্যাক্সিডেন্ট কমে গেলে মানুষের জনসংখ্যাটা ভালো থাকবে এর ফলে। আর সেম মেকানিজমের ফলে আমাদের তৈরি করেছে হাইড্রোলিক ব্রিজ। এই হাইড্রোলিক ব্রিজটা হচ্ছে নরমালি সেম মেকানিজম, সেম আমরা এখান থেকে আমরা মোবিল বা ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি, এই সাইডে দেখতে পাচ্ছেন। আর এই সাইডে আমরা যে ব্রিজটা আছে, এই ব্রিজটা নরমালি আমাদের যখন মানে গাড়ি ঘোড়া চলে, 4 হুইলার 2 হুইলার চলছে, যখন এটা চলা হয়ে যায়, যখন জাহাজ বা স্টিমার আসে, হাইট নিশ্চয় বেশি থাকে, তখন হয় সমস্যাটা, তখন যেতে অসুবিধা হয়। তো এই ব্রিজে সেই অসুবিধাটা হয় না। এই ব্রিজে আসলে তখন আমরা ব্রিজের যে মেকানিজমটার মাধ্যমে ব্রিজটাকে আমরা খুলে দিতে পারছি। আর খুলে দেওয়ার ফলে যে জাহাজ বা স্টিমারটা আছে, ওই স্টিমারটা চলে আসছে, আর ফলে তারপরে জাহাজটা পাস হয়ে গেল। আর হয়ে যাওয়ার পরে আমরা গ্রিন সিগন্যাল দিয়ে ব্রিজটাকে আস্তে করে আমরা নামিয়ে দিই। এর ফলে গাড়ি ঘোড়াগুলো তারপরে চলতে পারছি। আর সুইচটাকে এবার আমরা অন করলে তারপরে ফার্স্টে ব্রিজটা উঠবে, উঠছে, উঠে যাওয়ার পরে এবার আমরা এই সাইড দিয়ে উঠে যাওয়ার পরে এই সাইড দিয়ে আমরা ব্রিজের জাহাজগুলো বা স্টিমারগুলো বের করে দিতে পারছি। তারপর যখন হয়ে যাওয়ার পরে আমরা যখন আবার রিভার্স নেবো, তখন আবার এটাকে আমরা নামিয়ে নেবো, আবার ব্রিজটাকে নামিয়ে নেবো, সেম ডিরেকশনে নামিয়ে নেবো, ব্রিজটাকে নামাবো। যে আমরা স্কুল কলেজের পাঠ্যবই নামিয়ে যাওয়ার পরে আবার আমরা নরমালি যে 4 হুইলার 2 হুইলার বাস ট্রাক্টর গাড়িগুলো আবার নরমালি চলতে পারছে। এই ব্রিজটা বর্তমানে এখন প্রচন্ড পরিমাণে ব্যবহার হচ্ছে, কারণ এই ব্রিজটার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এখন বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে বরফগুলো গলে পড়ছে, এর ফলে জলটা বেড়ে যাচ্ছে এবং বন্যার কারণে যখন জলের লেভেল বাড়ছে, তখন আমাদের ব্রিজটা তো সীমিত, ব্রিজটার লেভেলটা বাড়ছে না। এর ফলে আমাদের ব্রিজটা যখন আছে এতটা, তখন জাহাজটা আরো উঁচু লেভেলে উঠে যাচ্ছে, তখন যেটা অসুবিধা হচ্ছে। আর এই ব্রিজটা সেই অসুবিধাটা হচ্ছে না। এই ব্রিজটা থাকায় আমাদের জাহাজগুলো নরমালি পাস হয়ে এভাবে চলে যাচ্ছে। আর এতে অনেকটাই সুবিধা হচ্ছে, কারণ এতে স্টিমার বা জাহাজগুলো মানে জলপথটাও সুবিধা হচ্ছে চলতে পারছে, স্থলপথটাও সুবিধাভাবে চলতে পারছে। এটা হচ্ছে 3 প্রজেক্ট, হাইড্রোলিক প্রজেক্ট। বিজ্ঞান আবিষ্কার করেছে তা আমরা ছাত্রদের শেখাই। আচ্ছা, আমাদের যেটা বলা সেটা হচ্ছে আমাদের যে আমরা জানি নরমালি নিউরন থেকে সিগন্যাল ট্রান্সফার হয় পরবর্তী নিউরন পর্যন্ত, ঠিক আছে? এই যে নরমাল নিউরন থেকে সিগন্যাল ট্রান্সফার হচ্ছে, যেটা এই যে সাইন্যাপটিক নোডস গুলোর মধ্যে দিয়ে গ্লুটামেট সিক্রেট হয়, যেটা পরবর্তী নিউরনের ডেনড্রাইট গুলো সেই গ্লুটামেট গুলোকে রিসিভ করার সময় যদি আমরা প্রচন্ড স্ট্রেসে থাকি বা খুব মানে ক্রিটিক্যাল মোমেন্ট হয় বা কোনো ইনজুরি হয়, কি হয়, সেই গ্লুটামেটের লেভেলটা অনেকটা বেড়ে যায়, যে গ্লুটামেট গুলো সমস্তটা এই নিউরনের মধ্যে দিয়ে ট্রান্সফার হতে পারে না। কিছুটা এক্সেস হয়, যেগুলো সাইডে ডেনড্রাইটের সাইডে জমা হতে শুরু করে এবং সেল বডি সাইডে জমা হয়। ফলে জমা হতে এমন জায়গায় এসে যায় যে ক্যালসিয়াম লেভেলটা প্রচুর পরিমাণে বেড়ে যায় সেল বডি। ক্যালসিয়াম লেভেল যখনই বেড়ে যাচ্ছে, এই সিগন্যাল যাওয়াটাও তখন বন্ধ হয়ে যাচ্ছে পরবর্তী নিউরনে। এবার সিগন্যাল যদি ব্রেক হয়, সিগন্যাল যদি না যেতে পারে, তখন আমাদের ব্রেন ডেথ হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, টিবিআই হচ্ছে, বিভিন্ন রোগ হচ্ছে। সেই রোগটাকে আটকানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য আমরা একটা ছোট্ট ন্যানো রোবট তৈরি করতে পারি, যেটা এতটাই ছোট হবে যে ড্রাগ মানে ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে আমরা মানুষের শরীরে দিতে পারি। মানুষের শরীরে দিলে কি হবে,
ওটা মানে ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে যাবে, যে সেই প্রবলেমের যে সেলটা হয়েছে, যে সেলটাতে প্রবলেমটা হয়েছে, সেই সেলটাকে আইডেন্টিফাই করে বের করে সে তার চারপাশ থেকে গ্লুটামেট গুলোকে তাহলে রিমুভ করে দেবে। তারা কিন্তু- গ্লুটামেট গুলো যখন রিমুভ হয়ে যাবে তখন নরমালি এই ক্যালসিয়াম লেভেলটা আবার নরমাল জায়গায় চলে আসবে এবং সিগন্যালটা নরমালি আবার পরবর্তী নিউরন পর্যন্ত ট্রান্সফার হয়ে যেতে পারবে। এইভাবে সিগন্যালিং পাথওয়েটা আবার ক্লিয়ার হয়ে যাবে আগের মতো এবং মানুষটি সুস্থ হয়ে যাবে। হয়তো স্ট্রোক হওয়ার পরে আমরা কিছু করতে পারবো না, কিন্তু তার আগে যদি আমরা সিমটম দেখে বুঝতে পারি যে স্ট্রোক হচ্ছে, বারে বারে আসে। তখন আমরা এইটাকে যদি অ্যাপ্লাই করি কারোর শরীরে, তাহলে মানুষকে আমরা বাঁচাতে পারি এবং পরবর্তীকালেও যাতে মানে মানুষের স্ট্রোক না, সেই মানুষের স্ট্রোক না হয় সেই দিকে এই রোবটটি খেয়াল রাখবে। এটা নিয়ে বিভিন্ন কান্ট্রিতে এখনো রিসার্চ চলছে। এটা আমরা ইন্ডিয়াতেও চাইছি যাতে আসুক, মানুষের স্ট্রোক হয়ে যায়, যেখানে জায়গায় স্ট্রোক হয় তাকে মানুষকে বাঁচানো যেতে চায়। সে কি চাকরি পাবে? আমার নাম হচ্ছে অনুকূল দাস। আমি আপাতত আইআইটি খড়গপুরে মাস্টার ডিগ্রিতে পাঠরত। আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি ব্রেক থ্রু সায়েন্স প্রজেক্টের মেম্বার হয়ে। তো আমাদের এখানে প্রত্যেক বছরের মতো গত 3 বছর ধরে ব্রেক থ্রু আর কি এখানে একটা বিজ্ঞান মেলা করছে জগৎ মুখার্জি পার্কে। এবার সেটা হচ্ছে 20 আর 21 ডিসেম্বর। তো আমাদের এখানে বিভিন্ন স্কুল থেকে মডেল প্রদর্শনী হচ্ছে, এখানে সব জায়গায় মডেল প্রদর্শনী হচ্ছে। তারপরে বিভিন্ন রকম যারা বিজ্ঞানী, অনেকে যারা অনেক বড় বড় বিজ্ঞানী তারা এখানে এই অর্গানাইজেশনে যুক্ত, তারা এখানে এসে তাদের বক্তৃতা রাখছেন যে আমাদের পরিবেশ রক্ষার জন্য কি করণীয়, কিভাবে কি করলে ভালো হয় সেই বিষয়ে। তো আপনারা এখানে অনেক রকম মডেল প্রদর্শনী দেখতে পারবেন যে কি করে অনেক ছোট বয়সের বাচ্চারাও এখানে এসে যেইভাবে তারা বলছে, কনফিডেন্টলি প্রেজেন্ট করছে, সে সত্যি মানে অতুলনীয়। আর এখানে এসে মানে বলতে গেলে যে অনেক কিছু শিখতে পাচ্ছি, শেখার মতো অনেক কিছুই আছে। তো আশা করবো যে পরের বার যখন এরকম কিছু অর্গানাইজ হবে আপনারাও আসুন, আনন্দ করুন, আর অনেক কিছু শিখতে পারবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।